পৃথিবীতে মহান আল্লাহ কত রহস্যময় ও মায়াময় করে একটি শিশুর জন্মের প্রক্রিয়া ও গল্প লিখেছেন। আসাদ অফিসের দায়িত্ব পালন করতে চলে গেল। নদী ভাঙনের পর প্রথমবার কোনো মন্ত্রী অফিস ভিজিট করতে যাচ্ছে। সব কর্মকর্তা কর্মচারী উপস্থিত থাকতে হবে। আসাদকে আটকানোর কোনো পথ নেই। মেয়ের বাবা মা হলে বিপদের সময় তাদেরকেই আগে পাশে থাকতে হয়। আমি একাকী হাসপাতালে, একজন সামর্থ্যবান পুরুষ পাশে থাকা খুব জরুরি ছিল, কিন্তু তেমন কেউই ছিল না। একমাত্র পুরুষ আমার বাবা। বাচ্চা পৃথিবীতে আসার আগেই আমার অবস্থা খারাপ হয়ে গেল। আমি রক্তশূন্যতায় সাদা হয়ে গেলাম। আমার রক্ত লাগবে। রক্ত সঠিক সময়ে না দিতে পারলে মা শিশু দুজনের জীবনই ঝুঁকিপূর্ণ হয়ে উঠবে। আমার রাগী বাবাটা মেয়ের এমন অবস্থা দেখে মাটি হয়ে গেল। আসাদের উপর রাগ হলেও মেয়ের বাবা হিসেবে নীরব পৃথিবী হয়ে গেল। মেয়ের জামাই ইঞ্জিনিয়ার, ভালো জায়গায় চাকরি করে, একজন সরকারি কর্মকর্তার অনেক সীমাবদ্ধতাও রয়েছে। তার পেশাগত জীবনে অনেক জটিলতা থাকে। সেসব জটিলতা পরিবারের মানুষজনকে বুঝতে হয়। এসব বলে বলে বাবা আমাকে সান্ত্বনা দিচ্ছিল যে কোনো গর্ভবতী মায়ের মা হওয়ার পুরো প্রক্রিয়াটি বেশ কঠিন এবং আনন্দদায়ক। একজন নারী মা হওয়ার মধ্য দিয়ে জীবনের পূর্ণতা পায়। শিশু জন্মদানের মধ্য দিয়ে সে নিজে ও নতুন করে একটি জীবন পায়। যে কোনো গর্ভবতী মায়ের প্রথম ও শেষ 3 মাস ভীষণ রকম ঝুঁকিপূর্ণ থাকে। মা ও পেটের অনাগত শিশুর সুন্দর জীবন ও সুস্থ রাখতে বিশেষ যত্নে থাকতে হয়। শেষ 3 মাস বা তৃতীয় মাস গর্ভের বাচ্চার বিকাশ ঘটে। এ সময় শিশুর চুল ও হাতের নখ দ্রুত বড় হয়। শরীরের গঠন পৃথিবী দেখার প্রস্তুতি নেয়। নুসুমার জন্মের কথা মনে হলে আমি আবেগ আপ্লুত হয়ে যাই। আমার জান বাচ্চাটা কতটা যুদ্ধ করে পৃথিবীতে এসেছে। আমার সেই বাচ্চাটাকে আসাদ মাঝে মাঝেই মারে। আসাদ পিতার শাসন বুঝে, কিন্তু ভালোবাসাটা বুঝে না, মমতা বুঝে না। এদিকে আমি আমার সমগ্র অনুভূতি দিয়ে অনুভব করছি নুসুমা পেটে প্রস্তুতি নিচ্ছে পৃথিবীতে আসার। আমি গভীরভাবে টের পাচ্ছি। এদিকে আমার অ্যামনিওটিক স্যাক সমস্যা হয়ে গেল। প্রসবের সময় সব নারীরই পানি ভাঙে। অনেকে আগেই পানি ভেঙে যায়। গর্ভবতী মায়েদের জরায়ুর ভেতরে অ্যামনিওটিক স্যাক নামে একটি থলেতে বাচ্চা বড় হতে থাকে। বাচ্চা প্রসবের সময় এই থলে ভেঙে যায়। এই থলে থেকে অ্যামনিওটিক পানি বের হয়ে আসে। কখনো এই পানিটি চুইয়ে বের হয়, আবার অনেকের একসাথে অনেক পানিও বের হয়। এই অবস্থাকে প্রচলিত কথায় বলে পানি ভাঙা। এই পানি ভাঙার আগেই সবার প্রসব বেদনা শুরু হয়, কিন্তু অনেকে পানি ভাঙার কিছুক্ষণ পরেই প্রসব বেদনা ওঠে। ব্যথা না উঠলেই ডাক্তার কৃত্রিমভাবে ব্যথা তুলে দেয়, যেন থলেটার সুরক্ষা ছাড়াই পেটের বাচ্চাটা নিরাপদে থাকে, কোনো রকম জীবাণু দিয়ে আক্রান্ত না হয়। ডাক্তারদের কৃত্রিমভাবে ব্যথা তুলে দেওয়াকে ডাক্তারি ভাষায় ইন্ট্রোডাক্ট লেবার বলে। আমার পানি ভেঙে গেলেও অনেক সময় পর্যন্ত ব্যথা উঠছিল না, আর ডাক্তারেরাও আমার ইনটেক্ট লেবার তুলে দিতে তেমন কোনো তড়িৎ সিদ্ধান্ত নিচ্ছিলেন না। এমন অবস্থায় পেটের শিশুর জীবন অনেক অনিরাপদ হয়ে যায়। আমার মা খুবই ভয় পাচ্ছিলেন। সবাই আমার অবস্থা দেখে ভয় পেয়ে যায়। গর্ভবতী মায়েদের তৃতীয় ট্রান্সমিটারের সময় অনেক ধরনের টেস্ট করাতে হয়, যেমন হৃদযন্ত্র ঠিক আছে কিনা, কাজ করছে কিনা, শরীরের পেশিগুলো সবলতা কতটুকু তা নির্ধারণের জন্য বিভিন্ন রকমের পরীক্ষা করাতে হয়। এগুলো কিছুই করানো হয়নি। কোনো রকম অনেক খারাপ লাগলে ডাক্তারের কাছে নিয়ে যেত। কোনো টেস্ট করাতে দিলে আসাদ মনে মনে ভীষণ বিরক্ত হতো। যাই হোক, সে সময় হঠাৎ অভিনন্দন হাজির। আমার বাবার সাথে কথা বলে রক্তের ব্যবস্থা, আমার পেটের বাচ্চার সিজারিয়ান করে পৃথিবীতে স্বাগত জানানো, সবকিছুই অভিনন্দনের দায়িত্বেই হয়। এক এলাকার ছেলে, একই সময়ে একই কলেজে স্যারের ছেলে, আমার আসাদের পরিচিত, আমার বাবার কেমন পরিস্থিতির চাপে উদারতা দেখালেন। মেয়ের এমন দুঃসময়ে কেউ এসেছে সাহায্যের হাত বাড়াতে, তাকে কেই বা না করে। বাবা ও অভিনন্দনের সাথে আন্তরিক হলেন। পরে জানতে পেরেছিলাম যে সে সময় দ্বিতীয়বারের মতো অভিনন্দন আমাকে রক্ত দেয়। আমার দ্বিতীয় জীবন। বুকের শিশু সহ নতুন করে পৃথিবী দেখি। প্রায় 3.5 কেজি হলে একটি বাচ্চাকে সুস্থ বলা হয়। নুসুমা 2.5 কেজি ওজন নিয়ে কোলে এলো। ফুটে শিশু কন্যা, আমার পুরো অন্ধকার দুনিয়ায় এক টুকরো আলো। আমার নতুন করে বেঁচে থাকা। 3 দিন পর অতিথির মতো আসাদ আমার নবগত শিশু কন্যাকে দেখতে এলো। তার হাতে আমার জন্য কিছু থাকবে না তা আমি জানতাম, কিন্তু আমার নবাগত কন্যার জন্য সে কিছু আনবে না সেটা আমি বিশ্বাসও করতে পারি না।
অথচ আমাকে ওটি থেকে বের করার পর প্রথমে মা বাবার সাথে অভিনন্দনকেও দেখেছিলাম। আমি রক্ত গোলাপ খুব পছন্দ করতাম। আমার জন্য একগুচ্ছ রক্তগোলাপ আনতে অভিনন্দন কখনো ভুল করেনি। আমার বাচ্চার জন্য নতুন জামা, খেলনা, প্রয়োজনীয় সবকিছুই সে এনেছিল। এত বছর পর মনেও পড়ছে না, অনেক কিছুই ভুলে গেছি। সংসার আর সময়ের স্রোত ভাসিয়ে নিয়ে গেছে। শুধু একটা চিরকুট রয়ে গেছে, নুসুমা একটা পুতুলের ভেতরে ছিল। আমার গায়ের রক্ত আবারও তোমার শরীরে। আমাদের ভালোবাসা রবে মরণেরও পরে। আজও বিশ্বাস হয় না অভিনন্দন পৃথিবীতে নেই। এই কথাটা মনে হলেই আমার বুকের ভেতরের স্পন্দন বেড়ে যায়, শরীরের রক্ত চলাচল থেমে যায়, আমার পুরো পৃথিবী থেমে যায়। 20 বছর পরেও মানুষটার চেহারা, অবয়ব, চলন বলন আর চিন্তা ভাবনা সবকিছুই কেমন স্পষ্ট। কিছু কিছু একান্ত কষ্ট থাকে যা মানুষ ইচ্ছে করলেই ভুলে যেতে পারে না। হয়তো সেই কষ্টগুলো তার মনের কোণে থাকা এক টুকরো সুখের সমুদ্র। হয়তো অভিনন্দনকে আমিও ভুলে যেতে চাইনি। ওর সাথের স্মৃতি, ওর মানবিক ভালোবাসা, ওর ব্যক্তিত্ব আমার কাছে এক আকাশ নীল, যে আকাশে আমার মন ছুঁয়ে থাকে নিরন্তর। কিছু মানুষ মরে যায়, পৃথিবীর মায়া ত্যাগ করে, কিন্তু সেই মানুষগুলো রেখে যায় এক পৃথিবী মায়ার পাহাড়। সে মানুষের মায়ার পাহাড়ের ছায়া আর তার ভালোবাসাগুলোকে মানুষ আষ্টে পৃষ্ঠে আঁকড়ে রাখে। ওর আচমকা রহস্যময় মৃত্যুর খবরে আমিও মরে গিয়েছিলাম। সময়ের সাথে সাথে আবার নিজেকে নিচে বাঁচিয়ে তুলেছি। আমি যে দুটো সন্তানের মা, একজন মাকে সব কষ্ট সয়ে সন্তানের জন্য বেঁচে থাকতে হয়, কিংবা নিজের জন্যই বাঁচতে হয়। বেঁচে থাকার চেয়ে সুন্দর আর কিছু হতেই পারে না। আমি 2 দিন হয় মুন্সিগঞ্জ থেকে লোহজং এসেছি। তখন নুসুমার প্রায় বয়স 1 বছর। ভেবেছিলাম নুসুমার জন্মদিনে ওকে দাওয়াত করব। এর মধ্যে ওর ঢাকায় ট্রান্সফার অর্ডার হয়ে গিয়েছে, হয়তো সব কিছু গুছিয়ে নিয়েছিল। কি অদ্ভুত নিয়তি! সন্ধ্যায় টাকিয়ে ভাবি জনকণ্ঠ পত্রিকা নিয়ে এলো। মাওয়া হাইওয়ে রোডে ইঞ্জিনিয়ার অভিনন্দন মাহমুদের রহস্যময় মৃত্যু। তার বাবা অবসরপ্রাপ্ত প্রফেসর আশফাক মাহমুদ। পত্রিকার প্রথম পাতার মাঝখানে ছোট করে ছবিসহ খবরটা। আমার চিনতে অসুবিধা হলো না। একটা সাদা রঙের প্রাইভেট কার ডুংরে মুচড়ে আছে, ছোট করে রক্তে মাখা অস্পষ্ট অভিনন্দনের মুখটা। তাকিয়া ভাবি খুবই উত্তেজিত, কারণ অভিনন্দন লোহজং ছেড়ে যাওয়ার আগে আবাসিক এরিয়ার সবাই পদ্মার চরে ঘুরতে গিয়েছিলাম, বলা যায় একটি অফিসিয়াল ট্যুর। গল্পের বাকি অংশ জানতে হলে চোখ রাখুন পরবর্তী পর্বে। আল্লাহ হাফেজ।